আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কী অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করব এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট নাম্বার 1, পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি। এই ইউনিটের আজকে প্রথম লেসনের কিছু অংশ আলোচনা করব। আমরা এই দ্য আনফরগেটেবল হিস্ট্রি এই লেসন নাম্বার 1-এর 2টি পার্ট করেছি। 2টি পার্টের মধ্যে আমরা আলোচনা করব। প্রথম পার্ট নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা টেক্সটে চলে যাই, কারণ ফার্স্ট পেপারের টেক্সটে আমাদের বেশি সময় নেওয়া যাবে না, আমাদের লাইন টু লাইন এক্সপ্লানেশন করতে হবে, ঠিক আছে? দেখো, এই টেক্সটটি শুরু হওয়ার আগেই কিছু ডিসক্রিপশন দেওয়া হয়েছে, আমরা সেটার বাংলা অর্থসহ বুঝব। দেখো এখানে কি বলা হয়েছে। লেসন নাম্বার 1 শুরু করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's historic speech on 7 March 1971 was included in the memory of the World Register as a documentary heritage by the UNESCO on 30 October 2017। কি বলা হচ্ছে এখানে প্রথম লাইনে? দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক ভাষণ রয়েছে, যেটা কত সালে দিয়েছিলেন? 7ই মার্চ 1971, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে। ওয়াজ ইনক্লুডেড ইন মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার। ওয়ার্ল্ড রেজিস্টার মানে হচ্ছে তোমার ডকুমেন্টারি, অ্যাজ এ ডকুমেন্টারি হেরিটেজ বাই দ্য ইউনেস্কো। আচ্ছা, আমরা জানি জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর কাজ হচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান সম্পর্কে যত রকমের হেরিটেজ মানে আমাদের সম্পদ রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেইগুলোকে ইনক্লুড করা, সেগুলোকে ধরে রাখা। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ রয়েছে, ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণটিও কিন্তু এই ইউনেস্কোতে সংরক্ষণ করা হয়েছে, ঠিক আছে? সেটা কবে সংরক্ষণ করা হয়েছে? তোমাদের এমসিকিউ আসতে পারে, তোমরা দাগিয়ে রাখবে। আমি যেখানে দাগ দিতে বলবো তোমরা দাগিয়ে রাখবে। অনুগ্রহপূর্বক তোমরা এই ক্লাসটি করার সময় তোমরা তোমাদের তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটি আছে সেটা তোমরা সাথে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা দাগিয়ে রাখতে পারো। কিছু কিছু শব্দের অর্থ তোমরা দাগিয়ে রাখতে পারো, সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একটা ফার্স্ট পেপার বই সামনে রাখবে। 2017 সালের 30শে অক্টোবর এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। This speech is a commentary on the historic events leading to the last phase of our independence and Bangabandhu's position as the leader of the nation. কি বলা হচ্ছে যে এই স্পিচটা, যেই বক্তব্যটা তিনি দিয়েছিলেন, সেই বক্তব্যটা একটা কমেন্টারির মতো, ঠিক আছে? দিস ইজ এ কমেন্টারি অন দ্য হিস্ট্রিক ইভেন্ট। ঐতিহাসিক যে ঘটনাগুলো রয়েছে তার মধ্যকার একটি কমেন্টারি, সেটার একটি বক্তব্য, লিডিং টু দ্য লাস্ট ফেজ অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড বঙ্গবন্ধুস পজিশন অ্যাজ দ্য লিডার অফ দ্য নেশন। একটি জাতির লিডার হিসেবে, নেতা হিসেবে তাকে স্বাধীনভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একটা পজিশনে নিয়ে গিয়েছে এই ভাষণটি। দেখো, it also lists his directives for the people of this country. এই ভাষণটা it also lists his directives, সে যে দায়িত্ব নিয়েছিল, সে যে ডিরেকশন দিয়েছিল, সেই ডিরেকশনগুলোর মধ্যেকার দেখবা আমরা যখন আলোচনা শুরু করব, মেইন টেক্সটে আমরা যখন আলোচনা শুরু করব, তখন কিন্তু আমরা দেখব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের যে ভাষণটা দিয়েছে, সেই ভাষণের মধ্যে কিছু ডিরেকশন দিয়েছে বাংলাদেশের মানুষকে, পূর্ব বাংলার মানুষকে ডিরেকশন দিয়েছিল মুক্তিযুদ্ধের জন্য। আর একটু জুম করে নিচ্ছি তোমাদের দেখার সুবিধার্থে। দেখো, ইট অলসো লিস্ট হিজ ডিরেকটিভস ফর দ্য পিপল
অফ দিস কান্ট্রি। এই দেশের মানুষের জন্য তার কিছু ডিরেকশন ছিল এবং ডিরেকশনের লিস্টগুলো এই বঙ্গবন্ধুর স্পিচের মধ্যে আমরা পাই। হু ওয়ার, যেগুলো আচ্ছা যারা এই যে হু ওয়ার অ্যাবাউট টু বিগিন ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিল, কারা? এই দেশের মানুষজন, দ্য পিপল অফ দিস কান্ট্রি, এই দেশের মানুষজন যারা আন্দোলন শুরু করেছিল, যারা যুদ্ধ শুরু করেছিল, তাদের জন্য কিছু ডিরেক্টিভস এই স্পিচের মধ্যে আমরা পাই। তো আমরা আমাদের ভূমিকাটা আমরা পড়ে নিলাম। এখন আমরা মেইন টেক্সটে ঢুকবো এবং আশা করব যে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আচ্ছা দেখো, মাই ব্রাদার্স, যখন তিনি স্টেজে উঠেছিলেন, স্টেজে উঠেই তিনি প্রথমে এভাবে শুরু করেছিলেন, মাই ব্রাদার্স, ভাইরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি, আই স্ট্যান্ড বিফোর ইউ, আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি আজকে, উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। এটা একটা ফ্রেজ, এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, মানে অনেক কষ্টে জর্জরিত একটি মন নিয়ে তোমাদের সামনে আমি দাঁড়িয়েছি। ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্ট, তোমরা সকলেই বিষয়গুলো জানো, দ্যাট আর গোয়িং অন, যা হচ্ছে, যা ঘটছে, দ্যাট আর গোয়িং অন, যা ঘটছে সেই সম্পর্কে তোমরা সকলেই জানো। তো এই লাইনটার এই পর্যন্ত অর্থটা কি? যে ইউ আর ফুলি অ্যাওয়ার অফ দ্য ইভেন্ট, তোমরা সকলেই বিষয়গুলো জানো, দ্যাট আর গোয়িং অন, যা ঘটছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, তোমরা সকলেই জানো এবং তোমরা বোঝো, দিয়ার ইম্পোর্ট, তাদের ইম্পোর্টগুলো। ইম্পোর্ট বলতে এখানে শাব্দিক অর্থ, যদি তোমাদের ফার্স্ট পেপার পড়ানোর আগে আমি আরেকটু মেসেজ দিতে চাই যে শব্দের অর্থ আমরা সিচুয়েশনাল অর্থ আছে, আবার ডিরেক্ট ডিকশনারিক্যাল অর্থও আছে। আমরা শব্দের অর্থ সরাসরি আমরা করতে পারি। যে ইম্পোর্ট শব্দের অর্থ হচ্ছে আমদানি করা, তো আমরা এখানে কিন্তু আমদানি বোঝাই না, এখানে কিন্তু আমাদের বোঝানো হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ড দিয়ার ইম্পোর্ট, তারা যেই সব কলাকৌশল আমাদের উপরে প্রয়োগ করছে এবং যেই সব ঘটনা ঘটছে সেইগুলোকে বোঝানো হচ্ছে ইম্পোর্ট দ্বারা। তো এইখানে আমাদের কিন্তু ইম্পোর্ট দ্বারা আমদানি বোঝাবে না। সো তোমরা একটু মনে রাখবা যে তোমরা অনেক জায়গায় শাব্দিক অর্থ আমরা করব না, সিচুয়েশনাল অর্থ করবো। একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দ যেইখানে যে মিনিংটা হওয়া উচিত সেই মিনিংটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা, পরের লাইনটা দেখো, উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করেছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করেছি, টু কপ উইথ দ্য সিচুয়েশন। এইখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ফ্রেজ তোমরা দাগিয়ে রাখবে, কপ উইথ, এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? কপ উইথ, এই ভার্বটা তোমরা দাগিয়ে রাখবে। কপ উইথ মানে কারোর সাথে, কোনো সিচুয়েশনের সাথে, কোনো একটা অড সিচুয়েশন আমরা বলি না কখনো। আচ্ছা একটা উদাহরণ ধরো, যে আমরা যখন গরমের সিচুয়েশন, গরম আবহাওয়াটা গিয়ে যখন ঠান্ডা চলে আসে, শীত চলে আসে, তখন আমরা কিন্তু শীতের সাথে আমাদের নিজেদেরকে খাপ খাইয়ে নিই। তো এখানে এই কপ উইথ মানে হচ্ছে খাপ খাওয়ানো, ঠিক আছে? এই সিচুয়েশনের সাথে তখনকার যে আন্দোলন হচ্ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, মুক্তিযুদ্ধের আগে, অর্থাৎ আমাদের দেখো জুলাই বিপ্লব, আমরা যেটা বাংলাদেশে দেখলাম, আমরা ফ্যাসিস্ট একটা সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, তার আগে যে আন্দোলনের যে প্রেক্ষাপটটা, আন্দোলনের যে ভূমিকা, সূচনাটা হচ্ছিল, সেই সময়টা কিন্তু মিন করছে ওই বঙ্গবন্ধুর সময়কার। তখন 7ই মার্চের ভাষণ দিচ্ছে এবং তখন কিন্তু মুক্তিযুদ্ধের কিছু আগের ঘটনা, সেই সিচুয়েশনের সাথে বঙ্গবন্ধুরা কি করেছিল, ট্রাই করেছিল তাদের যথেষ্ট দিয়ে, যে আমরা আমাদের যথেষ্ট দিয়ে চেষ্টা করেছি এই সিচুয়েশনের সাথে আমাদের খাপ খাওয়ানোর জন্য। আশা করছি বুঝতে পারছো যে আমি একটু ব্যাখ্যা করে বলছি, এতে সময় বেশি লাগছে। তোমরা আশা করবো যে শেষ পর্যন্ত দেখবে এবং একটু বোঝার চেষ্টা করবে, কারণ আমি যদি তোমাদের ভালোভাবে না বুঝাতে পারি আমার কেমন জানি খারাপ লাগে। আমি একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবা। দেখো, অ্যান্ড ইয়েট, এবং তবু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার রাস্তা,
স্টেট অফ চট্টগ্রাম, স্টেট অফ খুলনা, স্টেট অফ রাজশাহী অ্যান্ড রংপুর, মানে এই যে কয়েকটা সিটির নাম বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, এই যে 5টা সিটির কথা বলা হয়েছে, এই সিটিগুলোর নাম তোমরা একটু মনে রাখবে, পারলে দাগিয়ে রাখবে, এমসিকিউ থাকে। দ্য স্টেট অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো, স্ট্রিটস অফ ঢাকা বলছে, তো রাস্তাগুলো, রাজপথগুলো রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব অ্যাওয়াশ উইথ, ঠিক আছে, অ্যাওয়াশ উইথ, এটা মনে রাখবে। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি। এই বাংলার মানুষ এখন মুক্তি চায়। দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ। বাংলাদেশের মানুষ এখন বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দিয়ার রাইটস। তারা তাদের অধিকার চায়। আচ্ছা, এই যে লাইনটা এখানে দ্য পিপল থেকে শুরু করে দ্য দিয়ার রাইট পর্যন্ত একটু দাগিয়ে রাখবে, কারণ অ্যাডমিশনের সময় তোমরা যখন অ্যাডমিশনের প্রিপারেশন নেবে তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ফার্স্ট পেপার থেকে তোমাদের এটা একটা সংবিধানের মতো, ফার্স্ট পেপার তোমাদের একটা সংবিধানের মতো হবে, যে একটি দেশ যেমন একটা সংবিধান ছাড়া চলতে পারে না, তোমাদের অ্যাডমিশন প্রিপারেশন অর্থাৎ ঢাকা ভার্সিটির অন্ততপক্ষে মেইনলি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি ফার্স্ট পেপার বুক কিন্তু তোমাদের ঝাঁঝরা করে দিতে হবে, পড়তে পড়তে একবারে ঝাঁঝরা করে দিতে হবে। সো এই লাইনগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এখন থেকে যদি একটু মনে রাখতে পারো পরবর্তীতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর যারা ঢাকা ভার্সিটির জন্য কোনো ড্রিম করো না, অন্য অন্য ভার্সিটির জন্য ড্রিম করো, তাদের জন্য লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা আগেই ক্লিয়ার করে রাখলাম, পরবর্তীতে আমাকে গালি দিবা যে ভাইয়া এটা বলছিলা কিন্তু এটা আসে নাই। আমাদের গুচ্ছ পরীক্ষা বা রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমাদের এগুলো আসে নাই। সো এটার দায়ভার আমি নিতে পারবো না, আগেই বলে দিলাম। দেখো, হোয়াট হ্যাভ উই ডান, আমরা কি করেছি। এখানে প্রশ্ন করা হচ্ছে, জনতাকে প্রশ্ন করা হয়েছে, আমরা কি করেছি দ্যাট ওয়াজ রং, যেটা ভুল ছিল। আমরা কি করেছি যেটা ভুল ছিল, বঙ্গবন্ধু জনতার কাছে প্রশ্ন করছে। আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরে, অর্থাৎ 1970 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে। 70 সালের নির্বাচনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ অন ফর মি। বাংলাদেশের মানুষ একমাত্র আমাকে ভোট দিয়েছিল। ফর আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্য ভোট দিয়েছিল। আচ্ছা, আওয়ামী লীগ কিন্তু তখন এই দেশের মানুষের জনপ্রিয় একটি সংগঠন ছিল, জনপ্রিয় একটি রাজনৈতিক দল ছিল, ঠিক আছে। সো এখন কেমন এটা সবাই জানে। সো তখন কিন্তু আওয়ামী লীগ ভালো ছিল। ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়েছিল। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে অবস্থান করেছিলাম, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসেছিলাম, সিট নিয়েছিলাম। তার মানে ন্যাশনাল অ্যাসেম্বলি, এখন যেমন আমাদের দেশে সংসদ বসে, সংসদে বিভিন্ন মন্ত্রী এমপিরা সিট গ্রহণ করে, আসন গ্রহণ করে, তখনও ন্যাশনাল অ্যাসেম্বলি ছিল যেটা পাকিস্তান ভিত্তিক, সেই অ্যাসেম্বলিতে বঙ্গবন্ধুরা যোগদান করেছিল। ড্রাফট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফস দেয়ার, সেখানে আমরা কি করেছিলাম, একটা ড্রাফট করেছিলাম, একটা খসড়া সংবিধান প্রণয়ন করেছিলাম। কাদের জন্য? আমাদের জন্য, ফর আওয়ার সেলফস। তোমরা এই যে প্রশ্ন করে করে প্রত্যেকটা লাইনের বাংলা জানবে, তাহলে কিন্তু তোমাদের জন্য টেক্সট বোঝা খুব সহজ হয়ে যাবে। আর টেক্সট বোঝা কতটা গুরুত্বপূর্ণ, তোমরা যদি সেকেন্ড পেপারের অ্যান্সার করতে যাও তাও কিন্তু তোমাকে এখানে টেক্সটটা পড়তেই হবে। এই টেক্সট থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। দেখো এরপরে কি আছে, অ্যান্ড বিল্ড আওয়ার কান্ট্রি, আমরা কি করেছিলাম, সেখানে আমরা চেয়েছিলাম যে আমাদের কান্ট্রি, আমাদের দেশকে আমরা গঠন করব। দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষজন উড দেয়ার বাই গেট ইকোনমিক, তারা দেখো লাইনটা শেষ করি, ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম। এই দেশের মানুষ কি চেয়েছিল, অর্থনৈতিক, এখানে দেখো ইকোনমিক, অর্থনৈতিক, আমরা কিন্তু ইকোনমিক্যাল বলবো না, এখানে যেমন পলিটিক্যাল, এখানে কালচারাল আছে, তো এখানে কিন্তু আমরা ইকোনমিক্যাল বলবো না, ইকোনমিক বলবো। ইকোনমিক্যাল বানানটি একটি ভুল বানান।
গেট ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড কালচারাল ফ্রিডম, আমরা অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি চেয়েছিলাম। ঠিক আছে, কারা চেয়েছিল? দ্য পিপল অফ দিস কান্ট্রি। আচ্ছা দেখো, বাট ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আমি এটা তোমাদের সাথে বলতে চাই যে, এবং তোমাদের আই হ্যাভ টু রিপোর্ট, আমি তোমাদেরকে একটি কথা বলে দিচ্ছি, মানে এটা হ্যাভ টু যখন বলবে তখন সেটা বাধ্যবাধকতা বোঝায়, সেই জন্য তোমরা এটাকে এখানে বঙ্গবন্ধু বলছে যে এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং সেটা তোমরা কঠোরভাবে রিপোর্ট করছে যে এটা তোমরা ভালোভাবে শুনবে। টুডে দ্যাট, আজকে আমি এমন একটি কথা বলছি, একটি রিপোর্ট বলছি যে উই হ্যাভ পাসড থ্রো 23 ট্রাজিক ইয়ার, এখানে দাগিয়ে রাখবে 23 কত বছর? 23 ট্রাজিক ইয়ার, কষ্টদায়ক বছরসমূহ। আমরা উই হ্যাভ পাস্ট, আমরা পাস করেছি থ্রো, মধ্য দিয়ে 23 বছর, 23 ট্রাজিক ইয়ার, 23 বছরের মধ্য দিয়ে আমরা পাস করেছি, আমরা চলে এসেছি। Bengal's history of those years is full of stories of torture inflicted on our people, of bloodshed by them repeatedly. কি বলা হচ্ছে এই লাইনে দেখো, বেঙ্গলস হিস্ট্রি, বাংলার ইতিহাস, অফ দোজ ইয়ার্স, সেই বছরগুলো, ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার, এইটা হচ্ছে টর্চারের স্টোরি দিয়ে পূর্ণ। এই 23 বছরের জিন্দেগিতে বঙ্গবন্ধু বলছে যে এই 23 বছরের সময়টাতে পাকিস্তান আমাদের কী পরিমাণ টর্চার করেছে সেই কথাটা তিনি এখানে বলছেন। অফ ব্লাডশেড, রক্তে রঞ্জিত হওয়া, বাই দেম, কাদের? বাই দেম, তাদের দ্বারা রিপিটেডলি, রিপিটেডলি মানে বারবার। অফ ব্লাডশেড বাই দেম রিপিটেডলি, এই পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা বারবার আমরা রক্তে রঞ্জিত হয়েছি। আচ্ছা, এরপরে দেখো 23 ইয়ার্স অফ এ হিস্ট্রি অফ মেন অ্যান্ড উইমেন ইন এগনি, এই 23 বছর ইতিহাসের, এই 23 বছর, এই ইতিহাসের 23 বছর কী বিষয়ে? মেন অ্যান্ড উইমেন ইন এগনি, প্রত্যেকটা নরনারী এগনি, যন্ত্রণার মধ্যে দিয়েছিল। এগনি শব্দের অর্থ কী? এগনি শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা, ঠিক আছে, এগনি শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। আচ্ছা, এরপরে দেখো, পরের প্যারাতে দেখো, প্যারাটি শুরু হচ্ছে দ্য হিস্ট্রি অফ বেঙ্গল। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্ট্রি অফ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ ক্রিমসন রেড উইথ দেয়ার ব্লাড। কি বলছে? এই ইতিহাস, বাংলার মানুষের ইতিহাস, সেটা হচ্ছে বারবার রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস, রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস। এখন এখানে শব্দের অর্থগুলো হচ্ছে দেখো। আচ্ছা, এখানে একটি গ্রামাটিক্যাল মিস্টেক আছে। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষণটা দিয়েছিল, আমাদের ফখরুল আলম স্যার, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক, তিনি এই বইটি ট্রান্সলেট করেছে ইন্টু ইংলিশ। তো এখানে এ পিপল কিন্তু একটি প্লুরাল নাউন, তার সামনে এ ব্যবহৃত হয় না গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী, কিন্তু বইয়ে যেহেতু দেওয়া আছে, আমাদের অ্যাডমিশনে যদি এখানে এর জায়গায় সাম থাকে, এর জায়গায় তোমার ফিউ থাকে, তো তাহলে আমাদের কিন্তু এই দিতে হবে, যদিও ভুল তারপরে আমাকে এ দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো, হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইয়েস্ট ক্রিমসন। আচ্ছা, এখানে ক্রিমসন শব্দের অর্থ হচ্ছে রক্তের, আচ্ছা, লাল রঞ্জিত হওয়া, মানে লাল রঙে রঞ্জিত হওয়া। হাইওয়েজ, রাজপথসমূহ কী হয়েছে? রক্তে রঞ্জিত হওয়ার ইতিহাস, এই সময়টা বাংলার ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, আমরা রক্ত দিয়েছি কত সালে? 1952 সালে, ভাষা আন্দোলনে। ইভেন দো, এমনকি উই ওয়ার দ্য ভিক্টর ইন দ্য ইলেকশন অফ 1954, উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনেও জয়লাভ করেছিলাম। এখানে ভিক্টরস মানে হচ্ছে জয়লাভ করা। তো আমরা 1954 সালেও জয়লাভ করেছিলাম, কিন্তু উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট, আমরা সরকার গঠন করতে পারিনি তখন।
In 1952-58, Ayub Khan declared martial law in enslave us for the next 10 years. পরবর্তী 10 বছর আমাদেরকে এনস্লেভ মানে দাস করে রাখার জন্য 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান কী করেছে? মার্শাল ল জারি করেছে। মার্শাল ল শব্দের অর্থ হচ্ছে, মার্শাল ল শব্দের অর্থ কী? মার্শাল ল শব্দের অর্থ বাংলা হচ্ছে মার্শাল ল, যার নিয়মটি হচ্ছে যে তোমাকে কিছু কিছু বাধ্যবাধকতা ছিল এই নিয়মের মধ্যে, যে কিছু কাউকে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ গ্রেফতার করতে পারবে, তাকে কোনো সন্দেহ হইলেই কাউকে গ্রেফতার করতে পারবে, ঠিক আছে? এগুলো হচ্ছে বিচার বহির্ভূত, তাকে জেলখানায় রাখতে পারবে। এগুলো হচ্ছে মার্শাল লয়ের কিছু বৈশিষ্ট্য, যেটি করেছিল 1958 সালে আইয়ুব খান ঘোষণা করেছিল এই মার্শাল ল। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. এখানে বলা হয়েছে 1966 সালে যে ভাষা আন্দোলন 6 দফা আন্দোলন হয়েছিল, 6-point মুভমেন্ট। 6-point মুভমেন্ট মানে ভাষা আন্দোলন 6 দফা আন্দোলন। আওয়ার বয়েজ ওয়ার শট, আমাদের বাংলার ছেলেরা কী হয়েছিল? শট হয়েছিল। শট ডেট অন 7 জুন, 7ই জুনে আমাদের বাংলার ছেলেরা, দামাল ছেলেরা রক্তে রঞ্জিত হয়েছিল এবং তাদেরকে হত্যা করা হয়েছিল। When after the movement of 1969, Ayub Khan fell from power. আইয়ুব খান 1969 সালে ক্ষমতা থেকে সরে গেল, ক্ষমতা হারালো। কখন? যখন এই যে গণঅভ্যুত্থান শুরু হলো। when after the movement of 1969, এই যে after this movement, what the movement of 1969, 1969 সালের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আইয়ুব খান fell from the power, ক্ষমতা হারালো। and ইয়াহিয়া খান assumed the reins of the government. ইয়াহিয়া খান কিন্তু আবার ক্ষমতায় আসীন হলো। he declared, সে বক্তব্য দিল, সে ঘোষণা দিল, দ্যাট হি উড গিভ আস আ কনস্টিটিউশন, সে আমাদের পূর্ব বাংলার মানুষদের কী করবে? আজ বলতে এখানে পূর্ব বাংলার মানুষদেরকে ইনক্লুড করে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছে। সে আমাদেরকে কি দিবে? একটি সংবিধান দিবে। অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি, সে গণতন্ত্রকে কী করবে? আবার রিস্টোর করবে, পুনর্গঠন করবে। উই লিসেন্ট, আমরা শুনেছিলাম, টু হিম, আমরা তাকে শুনেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড, অনেক কিছুই ঘটে গেছে সিন্স, তখন। অ্যান্ড ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, এবং ইলেকশন হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো, আই হ্যাভ মেড প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। আমি দেখা করেছি। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট, আমি তাকে অনুরোধ করেছি, টু হিম, তাকে। নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, শুধু বাংলার জন্য নয়, বাট অলসো শুধু বাংলার লিডার নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তানে তখন কিন্তু পাকিস্তানে মেজরিটি একটি দল ছিল, মেজর একটা ন্যাশনাল পার্টি ছিল, সেই পার্টিটা হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের একজন লিডার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কাকে বলেছিল? ইয়াহিয়া খানকে রিকোয়েস্ট করেছিল। কি বলেছিল? দেখো, আই সেড টু হিম, আমি তাকে বলেছি। এখানে ডিরেক্ট কোটেশন দেওয়া হচ্ছে। দেখো, এটা একটু গুরুত্বপূর্ণ। এই বঙ্গবন্ধুর যে কোটেশনগুলো রয়েছে, সেই কোটেশনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ইউ মাস্ট, কোটেশনের মধ্যে আলোচনা হচ্ছে, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারিতে তাকে কিন্তু একটি সেশন মানে আইনসভায়
সরি ন্যাশনাল অ্যাসেম্বলিতে সবাইকে ডাকার আহ্বান জানিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাকে? ইয়াহিয়া খানকে। ইয়াহিয়া খানকে কিন্তু বলা হয়েছিল যে 15ই ফেব্রুয়ারিতে আপনি একটি অ্যাসেম্বলির ডাক দেন, মানে আমাদের আইনসভার একটি ডাক দেন। বাট হি ডিড নট লিসেন টু মি, সে কিন্তু আমার কথা শুনেনি। হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড। সে ইনস্টেড শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে এই ক্লাসটি করছো তারা এই শব্দগুলো নিশ্চয়ই জেনে থাকবে না, কারণ এগুলো তোমাদের কাছে নতুন, কিন্তু যদি তোমরা আগে থেকে জেনে থাকো আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখো, হি লিসেন টু মিস্টার ভুট্টো ইনস্টেড। সে আমার কথা না শুনে কার কথা শুনলো? মিস্টার ভুট্টোর কথা। অ্যাট ফার্স্ট হি সেড দ্যাট দ্য মিটিং উড টেকেন প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ। অ্যাট ফার্স্ট, প্রথমত, হি সেড দ্যাট, সে প্রথমে বলেছিল দ্য মিটিং উড টেকেন প্লেস, মিটিংটি অনুষ্ঠিত হবে ইন দ্য ফার্স্ট উইক অফ দ্য মার্চের প্রথম সপ্তাহে। বঙ্গবন্ধু বলল যে ফেব্রুয়ারির 15 তারিখে একটি অ্যাসেম্বলির ডাক দেন, কিন্তু ভুট্টোর কথা শুনে ইয়াহিয়া খান বলল যে মার্চের শুরুতে, মার্চের প্রথম সপ্তাহে একটি অ্যাসেম্বলির ডাক দেব। ঠিক আছে, এখানে কিন্তু ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর কথা শুনল না। উই সেড, আমরা বলেছিলাম ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন। তখন আমরা আমাদের অ্যাসেম্বলিতে আমাদের সিট গ্রহণ করবো, আমরা আসন গ্রহণ করবো, অর্থাৎ আলোচনা হবে। আই সেড উই উড ক্যারি আউট আওয়ার ডিসকাশন, আমি বলেছিলাম যে আমরা আমাদের ডিসকাশন চালিয়ে যাব, আমাদের আলোচনা চালিয়ে যাব। ইন দ্য অ্যাসেম্বলিতে আমাদের আলোচনা আমরা চালিয়ে যাব। I went so far as to say that if anyone come up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. আচ্ছা, এখানে বলা হচ্ছে কি যে I went so far as, আমি এতই দূরে গিয়েছিলাম, আমি মানে পরিকল্পনা তার এত দূরে চলে গিয়েছিল যে বঙ্গবন্ধু বলেছিল, মানে বঙ্গবন্ধু আশা করেছিল যে মার্চের প্রথম সপ্তাহে কিন্তু অ্যাসেম্বলির একটা ডাক দেওয়া হবে। বঙ্গবন্ধু অনেক আশা করে এই কাজটি করেছিল। দেখো, আই ওয়েন্ট সো ফার টু সে দ্যাট, আমি তাকে খুব আগ্রহের সাথে বলেছিলাম যে যদি একজন সিঙ্গেল পারসন, একজন ব্যক্তি অ্যাসেম্বলিতে একটি অফার করে, এই লাইনটির বাংলাটা আমি বলে দিচ্ছি। দেখো, যে একজন ব্যক্তি যে সংখ্যালঘিষ্ঠ, যার কোনো জনসংখ্যা নেই, খুব একজন মানুষও যদি একটা অফার করে, একটা দাবি বলে যে এই দাবিটা আমাদের মানতে হবে, যদি সেই দাবিটা দো উই ওয়ার ইন দ্য মেজরিটি উই উড এগ্রি দ্যাট অফার, যদি সে যৌক্তিক একটি দাবি করে তাহলে সেই দাবিটাকেও আমরা মানব। ঠিক আছে, আমরা সেই দাবিটাকেও মানব। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটি এই পর্যন্তই থাকছে। তোমরা পরবর্তী দ্বিতীয় পার্ট ক্লাসটি করবে, নয়তো তোমরা বুঝতে পারবে না। দ্বিতীয় পার্ট আমরা শুরু করব 3 পৃষ্ঠা থেকে, আর লাইন নাম্বার 38 আজকে এখানে শেষ হচ্ছে। পরবর্তী ক্লাসে তোমরা আবারও আমার ফেসটি পাবে ইনশাল্লাহ, তোমাদের সাথে আবার দেখা হবে। কন্টিনিউ করো, তোমরা যে কোনো ক্লাস করো না কেন সেই ক্লাসটাতে বিভিন্ন জায়গায় না গিয়ে তোমরা ক্লাসগুলো কন্টিনিউ করবে।